সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার পরিচয় আগেই দিয়েছেন। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, পড়াশোনা করেছি বুয়েটে। পেশায় আমি একজন ব্যবসায়ী, একজন শিল্প উদ্যোক্তা। আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম ডাক্তার হব। কেন? অ্যাটলিস্ট আমি 10 জন মানুষের সেবা করতে পারবো। আমরা চার ভাই ইঞ্জিনিয়ার। আমরা 3 ভাই সিভিল ইঞ্জিনিয়ার আর ছোটো ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার। তা আমি বড় ভাইকে বললাম যে কোচিংয়ে ভর্তি হবে এখন ডাক্তারির। তো বলে ইঞ্জিনিয়ারিং না কেন? হ্যাঁ, তোমরা তো 2 জন ইঞ্জিনিয়ারিং পড়ছো, আমি ডাক্তারি পড়ি। তো বলে যে 3 জন ইঞ্জিনিয়ার হলে কোনো সমস্যার কিছু নাই। পরীক্ষার হলো আমাদের প্রথম সপ্তাহে বোধহয় মেডিকেল, তারপরে বুয়েট, তারপরে ঢাকা ইউনিভার্সিটি। পরপর 3 শুক্রবারে 3টা পরীক্ষা। 3টাতেই পরীক্ষা দিলাম। তারপরে ডাক্তারিতে চান্স পেলাম সলিমুল্লাতে। তো তখন আমার বড় ভাই বললো যে ডাক্তারিতেই ভর্তি হওয়া। বললাম যে না, ডাক্তারি বললে আমি ডিএমসিতেই পড়বো, যেহেতু ডিএমসি দেওয়া আমি বুয়েটেই পড়বো। বুয়েটে ভর্তি হয়ে গেলাম আর কি। গ্র্যাজুয়েশনের পরে সিভিল ইঞ্জিনিয়ারদের ওই সময় চাকরির সুযোগটা খুবই কম ছিল। আমাদের হাতে গোনা কয়েকজন ফ্রেন্ড যারা ডিজাইনে বিভিন্ন কনসাল্টিং ফার্মে 2,500 থেকে 3,000 টাকা বেতনে চাকরি শুরু করলো। কয়েকজন কনস্ট্রাকশন কোম্পানিতে 4 থেকে 5,000 টাকা বেতনে চাকরি শুরু করলো। এবং হাতে গোনা কয়েকজন টেলিকম সেক্টর, গ্রামীণ ফোন সহ এরকম কয়েকটা কোম্পানিতে এই সময় কয়েকজন ইঞ্জিনিয়ার নিল। এই কয়েকজন লাকি পার্সন ছাড়া বাকি সবাই চেষ্টা করছে কোথায় কী করা যায়। এবং যারা আমরা বসে আছি, বসে না থেকে নিজেদের উদ্যোগে নিজেরা কিছু করব, নিজেদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সেটাকে কাজে লাগিয়ে এবং পরিবার থেকে কোনো ধরনের ফিনান্সিয়াল হেল্প না নিয়ে আমরা কিছু করব। এই ব্যাপারে যখন আমরা সিদ্ধান্ত নেই, তখন আমরা 7 জন ফ্রেন্ড, 7 জনই আমরা সিভিল ইঞ্জিনিয়ার বুয়েটের শুরু করলাম একটা অফিস। প্রথমে আমাদের এক ফ্রেন্ডের ফাউন্ডার পার্টনার একজন ফ্রেন্ডের বিল্ডিংয়ের ছাদে টপ ফ্লোরে একটা ছোট্ট রুম আমরা ভাড়া নিই। ভাড়া নিয়ে সেইখানে একটা টেবিল, একটা চেয়ার এবং আর একটা ফ্রেন্ডের কম্পিউটার নিয়ে আমরা সেইখানে আমাদের কার্যক্রম শুরু করি। প্রথম 2 মাস আমরা শুধু প্ল্যান করেছি কি করব, আমরা কি করতে পারি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছি, আলোচনা করেছি এবং কিভাবে শুরু করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। তো সেই সময় অফিস নিয়েছি, অফিসের যেহেতু কোনো আর্নিং নেই কিন্তু একটা খরচ আছে, ভাড়া দিতে হবে। আমরা সদ্য পাস করেছি যারা, আমাদের আর্নিং বলতে শুধুমাত্র তখন আমরা টিউশনই করি। তো সেইখান থেকে আমরা প্রতি মাসে 500 করে টাকা সবাই জমা দেই অফিসের ভাড়া দেওয়ার জন্য। 2 মাস যাওয়ার পরে 2 জন ফ্রেন্ড বাদ দিয়ে দিলেন যে এটার কোনো ভবিষ্যৎ নেই, এটা কন্টিনিউ করলে কষ্ট করে টিউশনের টাকা এখানে জমা দিব। 2 জন বাদ দিয়ে চলে গেলেন। তো 2 জনের একজন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন, একজন কানাডাতে আছেন। বাকি আমরা 5 জন রয়ে গেলাম। আমরা চিন্তা করতে থাকি যে কি করব। তো পুঁজি ছাড়া ব্যবসা করার জন্য আমরা বেছে নিলাম যে আমরা যেহেতু টেকনিক্যাল এডুকেশান আমাদের আছে, আমরা ডিজাইন, কনসালটেন্সি, কনস্ট্রাকশন, সুপারভিশন এই লাইনগুলোতে আমরা ট্রাই করব। তা আমরা একটা প্রপোজাল রেডি করলাম, বিভিন্ন জায়গায় আমরা প্রপোজাল দেওয়া শুরু করলাম। কোনো জায়গার থেকেই আমরা কাজ পাই না, কোনো সাড়া পাই না। প্রত্যেকের প্রথম প্রশ্ন থাকে যে আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনারা আজ পর্যন্ত কোথাও কাজ করেন নাই বা কাজ সুপারভিশনও করেন নাই, শুধু আপনাদের বুয়েটের একটা ডিগ্রি আছে, তো এটাতে তো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ হবে না। কেউই আমাদের প্রতি আস্থা রাখতে পারলো না। তখন আমরা ফ্রেন্ডরা চিন্তা করলাম যে আমরা কি করতে পারি। আমরা চিন্তা করলাম যে আমরা যে লাইনে হাত দিয়েছি, পা বাড়িয়েছি, আমরা সেইখানেই থাকবো। বাট আমরা হয়তো ফি দিয়ে প্রথমে কাজ পাবো না, বেটার আমরা ফ্রি কাজ করার জন্য ট্রাই করি। তখন আমরা আশেপাশে যারা কাজ করছেন
যাদের হাফ ডান কাজ রয়েছে, কাজ যাদের শুরু হবে, যারা প্ল্যান করছে যে কাজ ধরবে, এরকম খুঁজে খুঁজে তাদের সাথে কথা বলা শুরু করলাম যে আপনাদের কাজটা যেহেতু রানিং আসছে, আপনার তো কোনো টেকনিক্যাল পার্সন এখানে ইনভলভ নাই, শুধুমাত্র একজন মিস্ত্রিকে দিয়ে আপনি এত টাকার একটা বিল্ডিং বানাচ্ছেন, তা আপনি যদি সুযোগ দেন আমাদেরকে, আমরা কোনো ফি নিব না, আমরা সুপারভিশন করব যে আপনার কাজটা যেন ভালো হয়, সুন্দর হয়, কোয়ালিটি সম্পন্ন কাজ হয়। এরকম অনেককে বলতে বলতে একজন দুইজন রাজি হলো। একজনের কাজের একটা বা দুইটা ছাঁদ অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা দেখে যখন কাজ করলাম, আরেকটা ছাঁদ হওয়ার পরে সে আগের কাজের আর আমাদের সুপারভিশনে যে কাজটা হয়েছে সেটার পার্থক্য সে বুঝতে পারলো, কতটুকু সময় সাশ্রয় হয়েছে, কতটুকু তার কাজের কোয়ালিটি ডেভেলপ করেছে এবং কতটুকু ম্যাটেরিয়াল তার ওয়েস্টেজ না হয়ে সাশ্রয় হয়েছে সে সেটা বুঝতে পারলো। এবং আরেকজনের কাজ যেটা একদম ডিজাইন থেকে শুরু করে 5 তলা বিল্ডিং পর্যন্ত পুরাটাই আমরা এইভাবে কমপ্লিট করেছি। এবং দুইজনে একটা লেভেলে যাওয়ার পরে দেখলো যে আমরা কাজ করছি, প্রতিদিন আন্তরিকভাবে কাজ করছি, ফ্রি পয়সায় কাজ করবে এই জন্য মানে কোনো মতে দায় সারা কাজ করছি এরকম না। প্রতিদিন আমরা সকালে যাচ্ছি, সারাদিন কাজ দেখছি, তারপরে আসছি, যেদিন ঢালাই থাকছে সেদিন ফুল টাইম আমরা সাথে থাকছি। তো এরকম দেখে একটা টাইমের পরে তারা এটা ফি দেওয়ার জন্য আমাদেরকে বললো যে যেহেতু তোমরা প্রতিদিন আসছো, দেখছো, পয়সা খরচ করে যাওয়া আসা করো, তো তোমাদের একটা ফি আমরা দিই। তা আমরা আমাদের কমিটমেন্টের কথাটা বললাম যে আপনাদেরকে তো আমরা কথা দিয়েছিলাম যে আমরা ফ্রি কাজ করে দিব, তো এই জন্য আপনাদের এখান থেকে আমরা টাকাটা নিব না, আমরা যেটা কমিটমেন্ট করেছি কমপ্লিট করা পর্যন্ত আমরা করে দিব। তো এরকম দুইজনের কাজ চলতে থাকলো। এবং তখন তারা চেষ্টা করলো যে আমরা যেহেতু তাদের এখানে ফি নিচ্ছি না, তো তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতজন বিভিন্ন জনকে বলতে থাকলো যে এরকম কয়েকটা ছেলে আমাদের কাজ করে, তো ছেলেগুলা কাজে ভালো, ফ্রেশ, কিন্তু সিনসিয়ারলি কাজ করছে, কি সুবিধা পাচ্ছে সেগুলো বলে আমাদেরকে কিছু কাজ ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করলো। তো এইভাবে শুরু হয়ে তাদের রেফারেন্সে আমরা একটা দুইটা প্রথম ফি সহ কাজ পেলাম এবং আমাদের যেটা ডিজাইন, কনস্ট্রাকশন, সুপারভিশন সেই কাজটা এইভাবে শুরু হলো। এবং আমি আরেকটা জিনিস নিয়ে ডে ওয়ান থেকে খুব আগ্রহী ছিলাম। সিভিল ইঞ্জিনিয়ারিং একটা পার্ট যেমন আরসিসি, বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন, আরেকটা পার্ট যেটা স্টিল স্ট্রাকচার। আমি তখন স্টিলের কাজটা নিয়ে মুভ করি। যে সময় আমরা স্টিলের কাজটা নিয়ে মুভ করি তখন বাংলাদেশে সবেমাত্র স্টিলের কাজ শুরু হয়েছে। প্রোডাকশানের মেশিনারিজ আছে তখন বাংলাদেশে শুধুমাত্র একটা কোম্পানিতে। একটা কোম্পানি ফিনিশ গুডস মালয়েশিয়া থেকে এনে বিক্রি করে, আর একটা কোম্পানি শুধুমাত্র টিন ইম্পোর্ট করে অস্ট্রেলিয়ার থেকে বিক্রি করে, এর বাইরে কোনো কোম্পানি নেই। সেই সময়টা আমি চিন্তা করলাম যে আমি শুধু সিভিলের কনস্ট্রাকশন, আমি স্টিলের কিছু করতে চাই। তো তখন আমি স্টিলের এটা নিয়ে বিভিন্ন জায়গায় বলতে শুরু করলাম, বন্ধুদেরকে বলা শুরু করলাম যারা কনসালটেন্ট, সিনিয়র ভাই যারা আছেন, যারা আর্কিটেক্ট আছেন। তো এরকম জায়গায় বলা শুরু করলে সবাই জানতে চায় কোথাও কাজ করেছি কি না। তো বলে যে না, আমরা কাজ করিনি, বাট ডিজাইন যেটা আমরা শিখছি। কারণ বইটা আমরা যখন পড়াশোনা করেছি ওই সময় স্টিল স্ট্রাকচারের ডিজাইন এইভাবে আমাদের কোর্সে ছিল না। পাশ করার পরে যখন দেখলাম যে এরকম কিছু কাজ হয় তখন শেখা শুরু করলাম। নিজেও বই কিনে পড়ছি, শিখছি এবং চেষ্টা করে যাচ্ছি। এর ভেতরে আমার ওয়াইফ চাকরি করতো যে কোম্পানিতে, তিনি আর্কিটেক্ট ছিলেন বুয়েটেরই। তার এখানে একটা স্টিলের কাজ হবে, তা আমাকে বললো যে তোমরা যদি অফার দিতে চাও তাহলে আসো, মিটিং করে যাও। তা আমি আমার আর এক ফ্রেন্ডকে নিয়ে মিটিং করতে গেলাম। তো মিটিং করে সে বললো যে বাবা তোমরা যদি কাজ করতে পারো আমি দিব, তো তুমি পারবা কি না। তো বুঝি না বুঝে বললাম স্যার আমি পারবো। বের হয়ে এসে মিটিং থেকে আমাদেরকে সময় দিল 3 দিন প্রপোজাল দেওয়ার জন্য। তা আমি তখন একটা স্টিলের প্রপোজালে কি থাকে সেটাই জানি না, জানি যে এরকম কাজ হয়।
তো 3 দিনে যখন আমাকে অফারটা দিতে হবে, আমি এসে আগে বইপত্র কিনে নিয়ে আসছি। বিদেশি কোম্পানি, বাংলাদেশের তখন মার্কেটের 99% মার্কেট শেয়ার বিদেশি কোম্পানির। বিদেশি কোম্পানিগুলো কোন ফরম্যাটে অফার দিচ্ছে, স্পেসিফিকেশান কী এবং ড্রয়িংয়ে কী থাকে, সেটা নিয়ে আমি পড়াশোনা শুরু করলাম। এবং আমাদের যেহেতু একটা কম্পিউটার ভাগ করে আমরা 2 ঘন্টা 2 ঘন্টা করে কাজ করি, তা আমার 2 ঘন্টার সময় আমি এই প্রপোজালে ফরম্যাট করা রেডি করলাম। লাকিলি কনসালটেন্ট উনি মেশিনের জন্য বিদেশে গেলেন, খুব সম্ভবত জার্মান বা ইয়েতে। তা আমি একটু সময় পেয়ে গেলাম 10 থেকে 12 দিন। তা আমি এই টাইমটা কাজে লাগে আমি প্রপোজালের ফরম্যাটটা রেডি করলাম, ড্রয়িং করলাম। তখন আমাদের যেহেতু কাজের কোনো কেউ নেই, নিজেরাই কাজ করি। একজন শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট, খোলা বন্ধ করা, এর বাইরে কেউ না, আমরা নিজেরা কাজ করি। তো সেই ক্ষেত্রে আমি 10 থেকে 12 দিন লাগলাম আমার অফারটা রেডি করতে। অফারটা রেডি করে ড্রয়িং, ডিজাইন, এস্টিমেট এবং কস্টিং রেডি করে আমরা প্রপোজাল নিয়ে গেলাম। তা এখন 22 বছর পরে আমাদের কোম্পানিতে আজও সেই যে প্রপোজালটা রেডি করেছিলাম সেই প্রপোজাল যাচ্ছে। এবং বাংলাদেশে এখন স্টিল বিল্ডিংয়ের কোম্পানি প্রায় 150, এর ভেতরে কমসে কম 70টা কোম্পানিতে হুবহু যে 22 বছর আগে যে প্রপোজালটা রেডি করেছিলাম সেটা ফলো করা হচ্ছে। প্রথম যে প্রপোজালটা দেই সেইখানে কাজটা অনেক ডিলে হয়, পরে হয় নাই। কিন্তু আমরা যখন চেষ্টা করি, আমরা 2 ফ্রেন্ড চেষ্টা করছে আরসিসি পার্ট নিয়ে, আমি এবং সাদা বসে আছেন আমার আর এক পার্টনার আহমেদ হোসেন, ওকে নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি স্টিলের কাজের জন্য। তো চেষ্টা করতে করতে আমরা প্রথম যে কাজটা পেয়ে যাই সেটা খুব ছোট্ট একটা কাজ, বাট আমাদের একটা কাজ যে আমাদেরকে কেউ দিতে এগ্রি করেছে কিছু জানি না, এই জন্য তখন বুক ভরে যায় যে অ্যাটলিস্ট একজন মানুষ আস্থা রেখেছে একটা কাজ দেওয়ার জন্য। 1288 স্কোয়ার ফিটের একটা কাজ, 7,45,000 টাকা। এটা একটা পেট্রোল পাম্পের ক্যানোপি। তো এই ক্যানোপিটা আজও এখনও আমার ফ্যাক্টরি যেহেতু গাজীপুরে, আমি যেতে আসতে সব সময় দেখি আমার সাথে যে থাকে, কখনো মিস করি না যে এটা আমার প্রথম কাজ। 22 বছর আগে কমপ্লিট করে দিয়েছে, এটা আজ পর্যন্ত আছে। এইটার যখন কাজ আমরা পেয়ে গেলাম এবং ভদ্রলোক, আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমি কাজ করে দিতে পারবো কিন্তু আমার টাকা নেই, আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অ্যাডভান্স দিতে হবে। সেই সময় স্টিলের বিল্ডিংয়ে 50% টাকা অ্যাডভান্সের প্রচলন ছিল। তো উনি আমাদেরকে 3 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। আমরা প্রথম এসে ডিজাইন, ড্রয়িং, প্রোডাকশন ড্রয়িং রেডি করলাম। কাজ শুরু করতে গেলে কি কি মেশিন লাগবে, মেশিনের লিস্টগুলো করলাম। কি কি ম্যাটেরিয়াল কিনতে হবে সেটার লিস্ট করলাম এবং কী ধরনের লোকজন লাগবে। আমরা একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার এবং 4 জন ওয়ার্কার নিয়ে আমি এবং আহমেদ 2 জন সারাদিন ধরে নবাবপুর, ইংলিশ রোড, পোস্তগোলা, রায়সাবাজার, শ্মশানঘাট ঘুরে ঘুরে মেশিন, ম্যাটেরিয়াল সারাদিন ধরে 2 জন কিনি, যেহেতু সেকেন্ড কোনো পার্সন আমাদের সাথে ওই মুহূর্তে নাই। আমরা কিনে সন্ধ্যার পরে সেগুলা সব জায়গা থেকে একটা ট্রাক ভাড়া করে সব জায়গা থেকে একটা ট্রাকে লোড করি। লোড করে আমরা 2 জন ট্রাকে উঠে সাইটে নিয়ে নামিয়ে দিই। নামিয়ে দিয়ে আসি এবং সেখানে আমাদের যে ইঞ্জিনিয়ার এবং যে ওয়ার্কার নিয়েছি তারা এখানে মেশিন দিয়ে কাটাকাটি শুরু করে কাজ শুরু করে। যেহেতু আমাদের ফ্যাক্টরি নাই, মালিকের কাছে পারমিশন নিয়ে যে আমরা সাইটে বসে কাজটা করে দিব, উনি এগ্রি করেন, আস্থা রাখেন। আমাদের স্টিল মার্কেট পথ চলা শুরু হয় এইখান থেকে। এবং মার্কেটিংয়ের জন্য প্রতিদিন চেষ্টা করি যে আমাকে তো এই একটা কাজ হয়তো 3 মাস 4 মাস শেষ হয়ে যাবে, এরপরে কি করব? যেহেতু লোকজন নিয়েছি 5 জন লোক, আমি বেতন না নিলে তো তাদেরকে বেতন দিতে হবে। তো ঘুরতে থাকি। এর ভেতরে একজন কনসালটেন্টকে আমরা, উনি স্টিলের বিল্ডিংয়ের প্রচুর কাজ করতো, তো উনি আরসিসি ডিজাইনটা খুব ভালো জানতো, কিন্তু স্টিলের ডিজাইনটা ওই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা ভালো কেউ জানতো না। তো ওনাকে আমি ডে 1 থেকেই উনি যে কাজগুলো করে স্টিল স্ট্রাকচার ডিজাইনটা আমি ফ্রি করে দিতাম।
তো আমাদের অনেক সিনিয়র, উনি 85 ব্যাচের বুয়েটের। তো ওনাকে এই কাজটা করে দিতাম। একটা লেভেলে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করতে পারবা? আমি বললাম হ্যাঁ, আমি অলরেডি একটা শুরু করেছি। তো বললো ঠিক আছে, আমার এইখানে একটা ক্লায়েন্ট আছে, তুমি অফার দাও। আমরা অফার দিলাম, মিটিং করলাম এবং কাজটা পেয়ে গেলাম। আমাদের দ্বিতীয় কাজ যেটা, সেটা আমাদের ক্যাপাসিটি থেকে মানে আকাশ সমান আমাদের জন্য। প্রথম কাজটা 1288 স্কোয়ার ফিট, সেকেন্ড কাজ যেটা পেলাম 1,08,500 স্কোয়ার ফিটের, 152 টাকা স্কোয়ার ফিটে 1 কোটি অ্যারাউন্ড 65 লাখের মতো একটা ওয়ার্ক অর্ডার। সেটা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম, এখন তো সাইটে বসে কাজ করা যাবে না, এটা অনেক বড় কাজ। কাজ যখন পেয়েছি, আমাদেরকে প্রপারলি চিন্তা ভাবনা করে আগাতে হবে। আমরা ফ্রেন্ড একসাথে বসে প্ল্যান করলাম যে এটা কীভাবে আমরা শুরু করব, অ্যাটলিস্ট একটা তো প্রোডাকশনের জায়গা দরকার। তা আমাদের এক ফ্রেন্ডের কোনাবাড়িতে তার মা এবং তার খালাদের একটা জায়গা ছিল বাউন্ডারি করা, 5-6টা রুম করে ভাড়া দেওয়া ছিল, আর বাকি জায়গা ফাঁকা। তা আমরা এটা দেখে ওর খালাদের সাথে কথা বলে আমরা ওইটাকে নিয়ে নিলাম যে ফাঁকা জায়গাটা আমাদেরকে দেওয়া হোক। ভাড়া ছাড়াই তারা দিয়েছিলেন। আমরা বিদ্যুৎ লাইনটা নিয়ে নিলাম, তারপরে ওইখানে কাজ শুরু করি। এর ভেতরে সাইটে যেটা কাজ চলতো আমাদের, সেখানে স্টিলের কাজ, যেহেতু ফাউন্ডেশনের পরে একটা বোল্ট সেট করতে হয় স্টিল পার্টটাকে জয়েন্ট করার জন্য। এই বোল্ট সেটিংয়ের লেভেলে যখন চলে আসে, তো তখন আমাদের টঙ্গীতে যে কাজ, এটা শেষ হয়নি, এখান থেকে কোনো লোক নিতে পারি না। তো একজন ছেলেকে নতুন আবার নিয়ে নিলাম সাইটের জন্য, শুধু ওয়েল্ডার। তো সেইখানে একদিন সকালে আমি একদম ফজর নামাজের পরে রওনা দিতাম। আমি বাসা থেকে মহাখালী গিয়ে বাসে চড়তাম। তো ওইখানে নেমে সারাদিন ফিতা টেনে লাইন ঠিক করা, সেন্ট্রাল লাইন ঠিক করা, অ্যাঙ্কর বোল্টের স্পেসিং ঠিক করা, সব ঠিক করে একদম বেঁধে রডের সাথে সেট করে রেডি করে দিতাম। শুধু একটা ছেলে ছিল, আমি নিজে ওয়েল্ডিং করতে পারি না যেহেতু, এই ছেলেটা শুধু ওয়েল্ডিং করে সেট করে দিত। এবং দুপুর পর্যন্ত কাজ করে ওই অঞ্চলে খাওয়ার কোনো জায়গা ছিল না, অনেক দূরে ভরাডোবা বাজারে আসতে হতো এই প্রজেক্ট থেকে। বাজারে আসলে এখানে বাজার বলতে তখন কিচ্ছু ছিল না, ওটা একটা মোড় ছিল, টাঙ্গাইলের দিকে একটা রাস্তা চলে গেছে, 2-1টা রিক্সা থাকতো, আর একটা 2টা টিন দেওয়া একটা ভাত বিক্রির একটা দোকান ছিল। ওইখানে একটা বেঞ্চি ছিল, বেঞ্চিতে বসে যে কজন আমরা কাজ করতাম একসাথে, যেয়ে 6 টাকা প্লেট ভাত খেয়ে আসতাম, এসে আবার কাজ শুরু করতাম আমরা। সন্ধ্যা পর্যন্ত টানা এইভাবে এই ওয়ার্কার আর আমি একদিন কাজ করি, এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করে যখন আর চোখে দেখা যায় না, তখন ওই ছেলেটাকে নিয়ে ওইখানে কোনো রিক্সা পাওয়া যায় না, হাঁটতে হাঁটতে আসি ভরাডোবা পর্যন্ত। এইখানে এসে একটা রিক্সা নিয়ে আসি ভালুকা বাজার। ভালুকা বাজার থেকে জামালপুর থেকে আসতো একটা মহানগর পরিবহন, সেটায় উঠে কন্ট্রাক্টরকে ভাড়াটা আগে বুঝিয়ে দিয়ে আমি বসতাম। তো গাড়ি কত স্পিডে আসতো আমি জানি না, কিন্তু বসার একটু পরেই সুপারভাইজার ডাকতো, ভাই ওঠেন, সবাই নেমে গেছে। আমি বলি এটা কোথায়? বলি এটা মহাখালী। সারাদিন রোদের ভেতরে কাজ করে গাড়িতে বসে যে ঘুমিয়ে গেছি, মহাখালী এসে ডেকে তুলতো। এবং এই যে প্রথম দিন আমি কাজ করে আসছি, সেকেন্ড দিন আমি অফিসে থাকছি, আমার পার্টনার আহমেদ হোসেন ও যেত পরের দিন, একইভাবে ওইখানে কাজ করতো, পরের দিন আবার আমি যেতাম। এইভাবে আমাদের স্টিল মার্কের শুরু, এবং সেই পজিশন থেকে আমরা কাজ করে আসছি। এবং সাইটের সাথে সাথে যেদিন ফ্যাক্টরিতে যেতাম, ফাঁকা জায়গায় বিদ্যুতের লাইন আছে, মেশিনপত্র কিছু কিনে দিয়েছি, সেইখানে দাঁড়ানোর বা বসার মতো কোনো জায়গা ওইখানে নাই। তো যে আমরা একটা কাঁঠাল গাছ ছিল, ঢুকেই কাঁঠাল গাছের নিচে স্টিলের প্লেট আইবিম কেটে যেগুলো ওয়েস্টেজ হচ্ছে, একটার উপরে বসতাম, আর আরেকটার উপরে ড্রয়িংগুলো রেখে ইঞ্জিনিয়ার এবং আমাদের যে সুপারভাইজাররা প্রোডাকশন করতো যারা, তাদেরকে বুঝিয়ে দিতাম। তা আমাদের শুরুটা এইভাবে। বাট আলহামদুলিল্লাহ এই 2টা কাজের পরে আমাদের আর
পিছে থাকাতে হয়নি, কাজের সমস্যা হয় নাই এবং সেই 2টা প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করে দেওয়ার পরে এই 22 বছরে আমরা 1100-র উপরে প্রজেক্ট আল্লাহর রহমতে আমরা সাকসেসফুলি হ্যান্ড ওভার দিয়েছি। এই 1100 প্রজেক্টের ভেতরে কিছু প্রজেক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রজেক্ট হয়েছে, সারা পৃথিবীতে প্রশংসিত। এর ভেতরে একটা প্রজেক্ট যেটা আমরা করেছি, সারা পৃথিবীর ফার্স্ট বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং, যেটা প্লাটিনাম লিড সার্টিফাইড নেটওয়ার্ক ফ্যাক্টরি, যেটা আমরা করেছি প্লামি ফ্যাশন, যেটা নারায়ণগঞ্জে। এটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাওয়া এবং অত্যন্ত প্রশংসিত হয়েছে আমাদের এই কাজটা। সেকেন্ড যে কাজটা আমরা করি, চিটাগাং একটা 5 স্টার হোটেলের 21 তলার উপরে ছাদের পাশ থেকে চতুর্দিকে ক্যান্টিলিভার থাকবে, সাপোর্ট ছাড়া বের হয়ে থাকবে 35 ফিট করে একটা ক্যানোপি। সেই ক্যানোপির জন্য আমাদেরকে ডাকলো, আমরা ডিজাইন ড্রয়িং করে জমা দিলাম। তারপরে বললো মেথোডোলজি দিতে, কাজের এত উপরে কিভাবে কাজ করবেন, কাজের কিভাবে হবে সেই মেথোডোলজি আমরা দিলাম। তারা দেখলো যে হ্যাঁ, আমরা যে প্ল্যান এবং ডিজাইন দিয়েছি এটা ওয়ার্কেবল। তো তার আগে পর্যন্ত তাদের কি হয়েছে আমরা তখনও জানি না। তখন বললো যে ঠিক আছে, আপনারা যেহেতু ডিজাইন করেছেন কিন্তু এই লেভেলের কাজ তো বাংলাদেশে কখনো হয় নাই, তো আপনাদের এটা ফরেন কোনো কনসালটেন্ট, স্পেশালি ইউএসের কোনো স্টিলের কাজ করে এরকম সার্টিফাইড প্রফেশনাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ভেটিং করে এনে দিতে হবে। তা আমরা রাজি হলাম এবং সেটা আমরা ডিজাইন ড্রয়িং এস্টিমেট করে যখন আমেরিকাতে পাঠিয়ে দিই, যে ভদ্রলোককে দিয়ে আমরা ভেটিং করেছিলাম, এই ভদ্রলোক মালয়েশিয়ার টুইন টাওয়ারের ডিজাইনার মিস্টার করিম ইতাম ওনার নাম ছিলেন, ইজিপশিয়ান ভদ্রলোক। উনি যখন ভেটিং করে পাঠিয়ে দিল যে আমরা যেটা করেছি সব ঠিক আছে, তারপরে আমাদেরকে কাজের পারমিশন দিল। তা আমরা এইখানে প্রুভ করেছি আমরা বাংলাদেশি যারা ইঞ্জিনিয়ার, আমরা প্রফেশনাল যারা, আমরা যেইখানে আছি, যেইখানে যত ছোট হোক বড় হোক কাজ করি, আমরা যদি কাজের সুযোগ পাই, আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমাদের প্রতি আস্থা রাখা হয়, তাহলে আমরা বাংলাদেশের মাটিতে আমরা বিশ্বমানের কাজ করতে পারি, এটা তার প্রমাণ। এরপরে আমরা পাইপ ফ্যাক্টরি করেছি, MSGI এবং কনস্ট্রাকশন পাইপ, যেটা এটা 14 সালে করেছি। আলহামদুলিল্লাহ এটা কোয়ালিটির জন্য বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট, স্পেশালি যে ফরেন প্রজেক্ট যারা যেখানে হচ্ছে, ফরেন কনসালটেন্ট যারা আছে, কনসালটেন্টরা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রোডাক্টকে অ্যাপ্রুভ করে। আমরা কোনো জায়গায় লিস্টেড না, আমরা কখনো লিস্টের জন্য চেষ্টাও করি না, বাট কোয়ালিটির জন্য আল্লাহর রহমতে এই জায়গাটা আমরা সব জায়গায় সুবিধা পাচ্ছি এখন পর্যন্ত। এবং 2019 সালে আমরা স্টেনলেস স্টিলের, যেটা আমাদের এই গ্রুপের স্টিলমার্ক গ্রুপের যেটা করি, সেই প্রোডাক্টটা 5 বছরের ভেতরে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি পজিশনে আমরা আছি আলহামদুলিল্লাহ। ডে 1 থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা কখনো কম্প্রোমাইজ করে কাজ করব না, কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করব না, কমিটমেন্টের সাথে কখনো কম্প্রোমাইজ করব না। যেটা বলে আসব, যেটা ফাইনাল করব, এরপরে ডকুমেন্ট না, যেটা বলে আসছি সেটা করতে হবে। সেটা বিজনেস করতে এসেছি, প্রফিট লস দুইটাই হবে, কিন্তু শুধু প্রফিটের কথা চিন্তা করব না। এই পরিস্থিতি, এইভাবে যেহেতু আমরা কাজ করি, এই জন্য আমাদের প্রফিট মার্জিনটা খুবই কম। এইরকম পরিস্থিতিতে 2008-এ হঠাৎ করে ম্যাটেরিয়ালের দাম ডাবল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমরা ফিনান্সিয়াল লস যদি টিকে থাকতে পারি কোনো দিন রিকভার করতে পারবো, কিন্তু গুডউইলের জায়গাটা যদি ছাড় দেই তাহলে আমরা কোনো দিন হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবো না। তো তখন আমরা ডিসিশন নেই যে না, আমরা যেই কমিটমেন্ট করে এসেছি, যেই কোয়ালিটির প্রোডাক্ট দিব, যেই স্পেসিফিকেশান, আমরা সেই জায়গাটাকে অক্ষরে অক্ষরে ঠিক রাখি এবং নতুন যে কাজগুলোর এগ্রিমেন্ট হচ্ছে সেগুলা থেকে যে প্রফিট হবে সেগুলো দিয়ে, এবং বিগত দিনে যে প্রফিট করেছে সেগুলো দিয়ে যেন আমরা চালিয়ে নিতে পারি। তারপরে একটা সময় দেখলাম যে আমরা
যেভাবে কাজ চালাচ্ছি সেভাবে আমরা দিন শেষে একটা টাইমে যে কয়জন মানুষ আমাদের সাথে আছে তাদের বেতন দিতে পারবো কি না, তো দেখলাম একটু কঠিন হয়ে যাবে। তখন অফিসে যতজন আমাদের ইঞ্জিনিয়ার, প্রোডাকশনের লোকজন, ওয়ার্কার, প্রত্যেকের নিয়ে আমরা বসলাম যে আমরা তো এইরকম একটা ডিসিশন নিয়েছি, তা আমরা হয়তো কোনো একটা সময় কন্টিনিউ করে একটা সময় প্রবলেমে পড়ে যেতে পারি। তখন যদি বেতন দিতে না পারি, হয়তো তখন কিছু লোকজনকে বাদও দিতে হবে। তা আপনারা একটু মেন্টাল প্রিপারেশন রাখেন বা আপনাদের মতামত কী। তো সেইখানে কিছু লোকের পরামর্শ আসলো যে স্যার, আমরা যেহেতু আপনাদের সাথে আছি, কোম্পানির যদি এরকম পরিস্থিতি হয় আমাদের দরকার পড়লে বেতন অর্ধেক করে দিন, তবু আমরা কোম্পানির সাথে থাকব। কিছু ছিল যারা আমি ডে ওয়ান থেকে চেষ্টা করেছি, যে খুব অর্ধশিক্ষিত মানুষ যার এসএসসি পাসের সার্টিফিকেটও নাই, আমি কনস্ট্রাকশন কাজে তাদেরকে ইনভলভ করেছি, শিখিয়েছি ধরে ধরে লিখে ড্রয়িং করে যে কোনটা কী জিনিস কীভাবে করতে হয়। তুমি ভুলে যাও যে তুমি ম্যাট্রিক পাস না, তোমাকে মাথায় রাখতে হবে তুমি একজন ইঞ্জিনিয়ার। এইভাবে কিছু মানুষকে আমি কাজ শিখিয়েছি। তারা যারা মিটিংয়ে ছিলেন তারা বললেন যে স্যার, আমাদের তো কোনো সার্টিফিকেট নাই, যদি বন্ধই করে দেন আমরা তো কোথাও চাকরি পাবো না। তা আমরা যে কোনোভাবে হোক স্টিল মার্কের সাথে আসি, থাকবো, থাকতে চাই। স্যার যত কষ্ট হোক আমরা আসি, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে করব। তো সেইভাবেই আমরা যাদের যে কমিটমেন্টে কাজ নিয়েছিলাম সেটা করে দিলাম। খুব কষ্ট হয়েছে, বাট শেষ করে এসেছি আলহামদুলিল্লাহ। ওই সময় যে আমরা কম্প্রোমাইজ করি নাই সেটার ভ্যালুটা আমরা তার 1-2 বছর পর থেকে যে পেয়েছি এবং আজও পর্যন্ত পাচ্ছি। বাংলাদেশের মার্কেটে স্টিলের বিল্ডিংয়ের যারা কাজ করে, স্টিলের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, তার প্রত্যেকেই জানে রেপুটেশনের দিক দিয়ে, কমিটমেন্টের দিক দিয়ে প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মালিকেরা জানে যে স্টিল মার্ক কোন লেভেলের কোম্পানি। এবং তারা উইলিংলি সবসময় যখন মিটিং করতে বসে যাই বলেন যে আপনি এই রেট দিয়েছেন, আপনার সাথে এই রেটে কাজ করতে চাই। অন্যদের চেয়ে 10%, 15%, 20% বেশি দিচ্ছে কেন? তার আস্থার জায়গা আছে, বিশ্বাসের জায়গা আছে। সে জানে যে স্টিল মার্ক যদি বলে, যেটা বলে সেটা করবে, যেটা কমিটমেন্ট করে সেটা করবে। তো এইটাই আমাদের অর্জন। অনেকেই শুরু করে, কিন্তু শুরু করার পরে অনেকেই আবার এরকম বন্ধুত্বের পরেও শত্রুতা তৈরি হয়ে যায়। 4 জন মিলে শুরু করে, 4 জনের 4টা কোম্পানি হয়ে যায়। এই ভেঙে যাওয়ার কারণটা অবিশ্বাস, প্রথমত অবিশ্বাস। পার্টনারদের প্রতি যদি বিশ্বাসের ঘাটতি থাকে, আমি যদি চিন্তা করি যে আমার আরেক পার্টনারের হাত দিয়ে টাকা খরচ হচ্ছে, কি না কি করছে, এই একটা চিন্তা যদি মাথায় আসে, তাইলেই সেটা বন্ধু হোক, ভাই হোক বা যেই হোক, পার্টনারশিপ টিকবে না। 4 জন 5 জন শুরু করলে প্রত্যেকেই কোম্পানির ডিসিশন মেকিংয়ের পজিশনে থাকবে সেটা না, একজনকে বেছে নিতে হবে। আমরা যখন ফ্রেন্ডরা শুরু করি, যে ডিসিশনগুলো নেই, যেগুলো মনে করি যে আমি যেটা চিন্তা করছি এটা ঠিক আছে, ছোটোখাটো ব্যাপারে নর্মালি আলাপ কম করি, কিন্তু যেই জায়গায় দেখি যে আমি নিজে ইনডিসিশনে ভুগছি, যে মেজর ডিসিশন যখন কোম্পানির, আমরা ফ্রেন্ডরা একসাথে বসে আলাপ করে একটা ডিসিশনে আসি। আমি এমডি হিসেবে প্রথম যখন কোম্পানিতে ইন্ট্রোডিউস হই, মেয়াদ থাকে 5 বছর। 5 বছর পরে যখন আমার মেয়াদ শেষ হয় তখন একসাথে বসেছি যে ঠিক আছে, আমি তো 5 বছর কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব পালন করেছে, এখন ফ্রেন্ডদের কোনো একজন দায়িত্ব নেবে। বাট এই 22 বছরে আর কেউ দায়িত্ব আমাকে ছাড়তে দেয় নাই এবং দায়িত্ব কেউ নিতেও রাজি হয় না। এটা হচ্ছে আস্থার জায়গা, যে তারা আস্থা রেখেছে আমার প্রতি যে না ঠিক আছে। এবং আমিও চেষ্টা করেছি যে প্রত্যেকের কাজের জায়গাটা সে যেন কাজ করতে পারে, তার পাওয়ার জায়গাটা, মর্যাদার জায়গাটা সেটা যেন ঠিক থাকে। একসাথে কাজ করি, কেউ কাজ বেশি করব, কেউ কম করবে, এটা স্বাভাবিক। বাট যে বেশি করব সে যদি চিন্তা করে অন্যরা কি করে,
এইটা যদি বলতে থাকি তাইলে কোনো দিন একসাথে কাজ করা যাবে না। প্রত্যেকের সমান যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দেন নাই। একজন বেশি করবে, একজন কম করবে, এটা মেনে নিতে হবে। কিন্তু সততার জায়গাটা যদি ঠিক না থাকে, আমার হাত দিয়ে টাকা খরচ হচ্ছে, আমি ভাউচার তৈরি করছি, নিচ্ছি, পার্টনারদেরকে ফাঁকি দিচ্ছি, এই ফাঁকি বেশি দিন দেওয়া যায় না। এই জন্য প্রথম সততা থাকতে হবে, পার্টনারদের প্রতি আস্থা থাকতে হবে, মর্যাদার জায়গাটা প্রত্যেকের ঠিক থাকতে হবে, তাইলেই একসাথে থাকা সম্ভব। আদারওয়াইজ প্রত্যেকে ভেঙে ভেঙে আলাদা হয়ে যায়। তা আমাদের এইখানে আল্লাহর রহমতে এইখানে আজও হয় নাই। আজও পর্যন্ত আমাদের পার্টনারদের কেউ আমরা ফিক্সড মাসে ইকুয়ালি যে অ্যামাউন্টটা নেই, এটা প্রত্যেকে আমরা বসে ফিক্সড করে নিই। এটা এর বাইরে এই 22 বছরে কেউ কোনো দিন বলে নাই যে আমার তো এই দরকার, কোম্পানির থেকে এতগুলো টাকা আমাকে দিতে হবে, আমি বাড়ি করতে চাই আমাকে টাকা দিতে হবে, আমি একটা স্পেশাল টাইপের গাড়ি কিনবো আমাকে টাকা দিতে হবে। প্রত্যেকের চাওয়ার জায়গাটা নাই, খুবই লিমিটেড আমাদের চাওয়া। এই জন্য কোনো দিন এটা নিয়েও কোনো দিন কথা হয় নাই। বড় যে 3টা ফ্যাক্টরি আমাদের, বড় বিজনেস যে তিনটাই স্টিল মার্ক নামে, একই প্রিমিসিসেই। এখানে 60 বিঘা 60 বিঘা জায়গার উপরে 3টা ফ্যাক্টরি। সেলসের জন্য আমাদের প্রতিটা জেলায়, বাংলাদেশের 64টা জেলাতেই আমাদের সেলসের স্টাফ আছে, কাজ করছেন প্রত্যেকটা জেলাতেই। এটা স্টিল মার্ক পাইপ, স্টিল মার্ক স্টেনলেস স্টিল, এই দুইটার জন্য। আর স্টিল মার্ক বিল্ডিং যেটা আমরা যে প্রিফেব্রিকেটেড স্টিল বিল্ডিং যেটা ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিং যেটা হয়, সেটার জন্য আমাদের খুব কমই এফোর্ট দিতে হয়। ঢাকা সেলসের জন্য 3 জন, সেলস মার্কেটিং মিলে 3 জন লোক, এবং চিটাগাংয়ে একটা অফিস আছে আমাদের দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে, সেইখানে আছে 2 জন, টোটাল 5 জন স্টাফ। আমাদের খুব একটা মার্কেটিং করতে হয় না। যারা জানেন এবং যাদের কাজ করেছে এই 1100, সবসময় আমাদের রিপিটেড কাস্টমার। তো রিপিটেড কাস্টমার যারা ফোন করলে যে রিকোয়ারমেন্টটা নিয়ে আসছে এবং ডিজাইন কস্টিং করে দিয়ে আসছি, প্রাইস নিয়ে একটু কথা হচ্ছে, কাজ শুরু হয়ে যাচ্ছে। এই জন্য খুব বেশি এখানে আমাদের মার্কেটিং করার দরকার পড়ে না, মাত্র 5 জন লোক, বাট এটা দিয়ে আমরা টিকে আছি। ব্যবসা করতে হলে প্রথম যে জিনিসটা থাকতে হবে, আমি কি করতে চাই, প্রথম সেটা ঠিক করতে হবে। সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। সেটা যদি আমি খুব ভালো মতো না জানি, তাহলে সেটা নিয়ে আমি কাজ করতে পারবো না বা বেশি দূর যেতে পারবো না। শুরুর সময় শুধু একটা না, অপশান 1, 2, 3, 1, 2, 3টা জিনিস নিয়ে আমি মনে করি যে অ্যানালাইসিস করা উচিত। এই 3টা জিনিস নিয়ে কিভাবে শুরু করা যায়, শুরু করার পরে কি কি প্রতিবন্ধকতা আসবে, সেটাকে ওভারকাম করব কিভাবে, সেই জিনিসগুলো যদি শুরুর আগে চিন্তা না করি, তাহলে শুরু করার পরে ওটা ওভারকাম করতে পারে না, ওই জায়গাতে স্টপ করে দিতে হয়। তো এই জন্য শুরুর আগে চিন্তা করতে হবে, এবং 1, 2, 3টা অপশানের ভেতরে যেটা আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে করি, নিজের প্রতি আস্থা রাখতে পারি, সেটাই আমি মনে করি যে বেছে নেওয়া উচিত। এবং শুরু করার পরে সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা সততা। সততার জায়গাটা না থাকলে উদ্যোক্তা হিসেবে খুব বেশি দূর যাওয়া যায় না। কারণ আমি একজন মানুষকে প্রতিদিন ঠকাতে পারবো না, একজন মানুষকে আমি প্রতিদিন বোকা বানাতে পারবো না। আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত মানুষ নতুন নতুন ব্যবসা শুরু করছে। শুরুতে যার সততা নাই, সে ডে 1 থেকে ভালো করে। দেখা যাচ্ছে তার এইখানে দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ক্লায়েন্টের অভাব নেই, কাস্টমারের অভাব নেই, মানুষ দৌড়ে পড়ছে, কেন? কমে পাওয়া যাচ্ছে। সে কমে দিচ্ছে কিভাবে? কোথাও না কোথাও কম্প্রোমাইজ করে দিচ্ছে। ইজি কোনো ওয়ে নেই খুব কমে দেওয়ার, এবং ইজি কোনো ওয়ে নেই, শর্টকাট কোনো ওয়ে নেই সফল হওয়ার। যে সততার জায়গাটা কম্প্রোমাইজ করলো, সে ডে 1 থেকে দেখছে যে আরে আমি তো ভালো করছি। সে একটা লেভেলে যাওয়ার পরে তার অসততা যখন সবাই জানবে,
সবাই মুখ ফিরিয়ে নেবে, তার উপরে ওঠার সিঁড়ি কিন্তু শেষ হয়ে গেল, তাকে ওইখান থেকে আবার মাটিতে পড়তে হবে। সে এই ব্যবসা আর করতে পারবে না, তাকে নতুন কিছু আবার শুরু করতে হবে। বাট মানুষ জানে যে সে আগে কি করেছে, তার জন্য ভালো করা সম্ভব হয় না। এই জন্য সততার জায়গাটা যদি ধরে রাখি এবং পরিশ্রমী হই, আমি শুধু সততার জায়গায় আছে কিন্তু আমি পরিশ্রমী না, তাহলে আমি উদ্যোক্তা হিসেবে কিছু করতে পারবো না। আমাকে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং সেই সাথে অগাধ ধৈর্য থাকতে হবে। আমার সততা আছে, আমি পরিশ্রম করলাম 1 মাস 2 মাস 3 মাস, তারপরে দেখলাম আরে কিছু তো হচ্ছে না, ছেড়ে দিলাম, সেটা না। পরিশ্রমের জায়গাটা এবং ধৈর্য ধরে রাখতে হবে অ্যাটলিস্ট 1 বছর 2 বছর 3 বছর। যে কোনো উদ্যোগ সফল করতে গেলে সময় দিতে হবে। এই জন্যই যে ডে ওয়ানে আপনার কাছে খুব একটা কাস্টমার আসবে না, আপনাকে দাঁড়ে দাঁড়ে যেতে হবে, বোঝাতে হবে। যেদিন একজন কাস্টমার পাবেন আপনি মনে করবেন যে আপনি সফল। আমি মনে করেছি সেই একজন যখন তার কাজটা বুঝে পাবে, সে আর 100 জনকে বলবে যে তার কাজটা ভালো। তো সততার সাথে ব্যবসা করে সফল হতে ধৈর্য ধরতে হবে, সময় লাগবে। তো এই সততার সাথে ব্যবসা করে প্রথম স্টেপ যেটা আপনার সাকসেসফুল হওয়ার হয়তো 10টা সিঁড়ির সমান। 10টা সিঁড়ির সমান একবারে ডিঙে যাওয়া অনেক কঠিন, বাট একবার যখন এইখানে যেতে পারবেন তখন আর পিছে তাকাতে হবে না। দেখবেন যে বাকি যারা অসততা নিয়ে ব্যবসা করছে ঝরে যাচ্ছে, আপনি যদি সততা নিয়ে থাকি ওই জায়গাটায় প্রতিনিয়ত গ্রোথ থাকবে, ঝরে যেতে হবে না। এই জন্য ব্যবসা বা যে কোনো উদ্যোগ নিলে সততা ধরে রাখতে হবে, পরিশ্রম করতে হবে, কমিটমেন্ট ঠিক রাখতে হবে এবং অগাধ ধৈর্য রাখতে হবে। তাহলে যে কোনো কাজে আপনি যেটা হাত দিব সেটা সফল হবে ইনশাআল্লাহ। এবং যদি আমরা সেটা করি, এই সফল হওয়ার না হওয়ার মাঝের পার্থক্যের জায়গাটা নতুনদের জন্য শুধুমাত্র নিজের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে শুরু করা। যদি কেউ সাহস নিয়ে শুরু করতে পারে এবং এই জিনিসগুলো মেনটেন করে, সে সফল হবে ইনশাআল্লাহ। ছোটোবেলা থেকে যে জিনিসটা থাকার দরকার, নিজের কাজ যেন নিজে করা শিখি। যেই বাচ্চা ছোটোবেলা থেকে নিজের কাজ নিজে করতে পারে, নিজের স্কুলে টিচারের কাছে নিজে যেতে পারে, ঘরের কিছু কাজ নিজে করতে পারে, তার আস্থার জায়গাটা অনেক বেশি থাকে। যেই বাচ্চাদের বাবা মা অনেক বেশি তৎপর, বাচ্চার সব কিছুই করে দেয়, এই বাচ্চারা যখন কর্মজীবনে যায় সে যে কোনো ডিসিশন নিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, কারণ সে তার নিজের ডিসিশন কখনো নেন নাই। হয় বাবা অথবা মা তার ডিসিশনটা দিয়ে দিয়েছে, তুমি এইটা করো, এটার পরে এটা করো, এটার পরে এটা করো। তো এই জন্য যেইখানে থাকি, যার যেটা কাজ তাকে সেটা করতে দেওয়া উচিত। যেই সময়ের যেটা কাজ তাকে সেটা করতে দিলে একজন মানুষ সম্পূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা পায়। এবং ছোটোবেলার থেকেই শিক্ষাটা থাকতে হয় যে মানুষের সাথে সে যেন সদ আচরণ সদালাপ করে, কারোর সাথে যেন খারাপ ব্যবহার না করে। কারণ ভালো করতে গেলে ভালো মানুষ প্রথম হতে হবে। মানুষের সাথে যদি ভালোভাবে মিশতে না পারে, মানুষের মর্যাদা দিতে না পারে, মানুষের মূল্য দিতে না পারে, তার সাথে কিন্তু খুব বেশি মানুষ চলবে না। এই জন্য ভালো মানুষ হিসেবে আগে নিজেকে তৈরি করতে হবে। শর্টকাট কোনো কিছু পাবো এই জিনিসটা যেন কখনোই মাথায় না থাকে, কারণ পরিশ্রম করে যেটা পাবো ডে ওয়ান থেকে এটা আমার মাথায় থাকতে হবে যে যেটা পরিশ্রম করে পাবো সেইটা আমার গর্বের জায়গা, সেটা আমার অহংকারের জায়গা। স্কুলে যিনি প্রথম হন তিনি অনেক পড়াশোনা করে কষ্ট করে প্রথম হন। খেলাধুলায় যিনি প্রথম হন সেও পরিশ্রম করেই কষ্ট করে প্রথম হন এবং একটা পুরস্কার যখন ঘরে নিয়ে যাচ্ছেন তার যে তৃপ্তি, তার যে অনুভূতি সেইটা, আর যিনি কাটা বনে গিয়ে 100 টাকা দিয়ে একটা মেডেল কিনে গলায় দিয়ে বাসায় গেলেন, এই দুইটার অনুভূতি কোনো দিন এক হবে না। এই জন্য পরিশ্রম করে কিছু আমাদেরকে শিখতে হবে।
প্রাইভেট সেক্টরে কাজ করতে করতে আমরা বুয়েটের একটা আর্থকোয়েক রিসার্চ সেন্টার হবে স্টিল স্ট্রাকচার, জায়গা ফাইন্যান্স করবে। তো স্টিল বিল্ডিং ডিজাইন বুয়েটে তখনও পড়ানো হয় না। বুয়েট থেকে স্যার ফোন করলো যে তুমি একটু আসো, মেহেদি আনসারি স্যার আর্থকোয়েক রিসার্চ সেন্টারের ডিরেক্টর ছিলেন এবং আর্থকোয়েক স্পেশালিস্ট, উনি বাংলাদেশের একজন। স্যার ডেকে নিয়ে গেলে আমাকে ধরে দিল যে তুমি তো এই লাইনে কাজ করো, আমাদের এই বিল্ডিংটা একটু ডিজাইন করে দাও। আমরা ডিজাইন করে দিলাম, ড্রয়িং ডিটেল এবং ক্যালকুলেশন বুয়েটে দিলে বুয়েট জাইকাতে সাবমিট করি। জাইকা জাপান থেকে ওটা চেক করে অ্যাপ্রুভ করলো যে হ্যাঁ ঠিক আছে, ফান্ডিং করলো বুয়েটকে এবং বুয়েটকে বললো এটা স্টিল মার্কেটে দিয়ে করানোর জন্য। তো সেই হিসাবে বুয়েট থেকে আমাদেরকে কাজটা দিয়ে দেয়। আমরা করে দেওয়ার পরে সাকসেসফুলি হ্যান্ড ওভার দেওয়ার কিছুদিন পরে নেপালে অনেক বড় একটা ভূমিকম্প হলো। তখন আমরা জানি না, একদিন হঠাৎ করে ফরেন মিনিস্ট্রির থেকে ফোন আসলো, আমাকে দেখা করতে বলেছে মিনিস্ট্রিতে। আমি খুব ভয় পেয়ে গেলাম যে আমি তো গভর্নমেন্ট সার্ভিসের কোথায় নাই, আমাকে কেন ডাকলো। তো দেখা করতে গেলাম, তো তখন বলল যে আপনি একটু নেপাল যাবেন, নেপালে বাংলাদেশ এম্বাসি তে কমার্শিয়াল অ্যাটাচি যিনি আছেন তার সাথে দেখা করবেন। তো জিজ্ঞেস করলাম কী ব্যাপারে। তো বললো এখানে কোনো কারণে বাংলাদেশ এম্বাসিতে নেপাল মিনিস্ট্রির থেকে যোগাযোগ করেছে, স্পেসিফিক স্টিল মার্কেট নাম দিয়ে এই কোম্পানিকে ডেকেছে। তা আমি পরে নেপালে গেলাম, মিটিং করতে গিয়ে দেখলাম যে জাইকা ওইখানে 15,000 স্কুল স্টিল স্ট্রাকচারে করে দিবে জাপানি ফান্ডে, এবং তারা প্রথম রিকমেন্ড করেছে যে কোম্পানিটার নাম সেটা বাংলাদেশের স্টিল মার্ক। 3-4টা মন্ত্রণালয়ে মিটিং হলো এবং সেখানে প্রত্যেকে খুব হেল্প করেছে বাংলাদেশ হিসেবে। এবং সেইখানে ইঞ্জিনিয়ার যারা ছিলেন দেখলাম এর বড় একটা অংশ বাংলাদেশ থেকে পড়াশোনা করে গিয়েছে। আমরা টেন্ডারে পার্টিসিপেট করলাম, কাজ পেলাম, ওয়ার্ক অর্ডার পেয়ে গেলাম। প্রবলেমের জায়গায় দাঁড়িয়ে গেল, এটা অনেক বড় $6 মিলিয়ন প্রথম কাজটাই পেলাম আমরা, $6 মিলিয়ন এক্সপোর্টের কাজ বিদেশে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে এই কাজটার জন্য বাংলাবান্ধা পোর্ট থেকে শুরু করে নেপাল বর্ডার পর্যন্ত যে 20-22 কিলোমিটার রাস্তা, আমাদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট এইটুকু পাড়ি দেওয়ানোর পারমিশনের জন্য জাপান সরকার, বাংলাদেশ সরকার, নেপাল সরকার চেষ্টা করে এটা পারমিশন নিতে পারেনি, ফলে আমাদের আলটিমেটলি কাজটা ছেড়ে দিতে হয়েছিল। এরপরে আমরা বেশ কিছু এক্সপোর্ট করেছি, যেমন রোমানিয়ান একজন ভদ্রলোক, ওনার একটা প্রজেক্টে আমরা এক্সপোর্ট করেছি প্রায় $3 মিলিয়ন, এবং এরকম আরও ছোটো বড়ো অনেক এক্সপোর্ট করেছি। এবং বর্তমানে আমরা আবুধাবির একটা কোম্পানির সাথে জেভি করে আমরা কিছু টেন্ডারে পার্টিসিপেট করেছি, একটা তানজানিয়াতে এবং একটা মরক্কোতে। এবং আমরা 2টা কাজই পেয়েছি। আমাদের কোয়ালিটি কাজ তারা এসে দেখে গিয়েছেন এবং সেটার কাজ আমরা ইমিডিয়েটলি শুরু করতে যাচ্ছি। এক্সপোর্ট আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আগামী দিনে আরও এক্সপোর্ট করতে পারবো। আর উদ্যোক্তা হওয়ার জন্য আসলে যে মানে খুব বেশি স্মার্ট হতে হবে এরকমও না, খুব কথাবার্তা বলতে পারে এরকম না, ইচ্ছা থাকতে হবে। আমি অনেক কিছু বললাম, কিন্তু কাজের জায়গায় যদি আমি সেটার প্রুফ দিতে না পারি তাহলে কখনোই উদ্যোক্তা হওয়া যাবে না। বরং উদ্যোক্তা হতে হলে আমি যেই কাজটা করতে চাই সেটা ডিসিশনটা আমাকে ঠিক নিতে হবে। আবেগ দিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেই সেটা কখনোই উদ্যোক্তার জন্য শুভকর হবে না। আবেগের দরজা যখন খোলা থাকবে তখন বিবেকের দরজা বন্ধ থাকবে। আবেগ দিয়ে যখন কাজ করবো তখন বিবেক কাজ করবে না। ফলে যখন ঠান্ডা থাকব তখন আবেগ যখন বন্ধ থাকবে, তখন যদি ডিসিশন নেই সেটা রাইট ডিসিশন হবে। ফলে বিজনেস করার জন্য আবেগকে প্রশমিত করে যদি আমি বিবেককে জাগ্রত করি এবং বিবেক দিয়ে ডিসিশন নেই, তাহলে আমি যে কাজ করব সেটা দ্বারা 10 জন উপকৃত হবে, কখনো
অপকৃত হবে না। এবং আমার আপনার বিদ্যা বুদ্ধি ধন সম্পদ যদি শুধুমাত্রই নিজের কাজে লাগে, তো সেটা আমি মনে করি অভিশাপ। ধন সম্পদ, অর্থ, বিদ্যা, পজিশন, কোয়ালিফিকেশান, এটা একটা আমি মনে করি আমানত। আমার দ্বারা যেন 10টা মানুষ উপকৃত হয়, 10 জন সুবিধা বঞ্চিত মানুষ দাঁড়াতে পারে। আমি যেইখানে আছি আমার নিজের চিন্তার বাইরে আর 10 জন মানুষকে দাঁড় করে দিতে পারি, প্রতিষ্ঠিত করে দিতে পারি, রাস্তা দেখাতে পারি, আমি মনে করি সেটা সফলতা। আর উদ্যোক্তা হওয়ার জন্য নিজের কাজের সাথে শুধু নিজেকে না, পারিপার্শ্বিক অন্যদেরকে নিয়েও আমি মনে করি চিন্তা করা উচিত। থ্যাংক ইউ।